সেনা অভ্যন্তরে কি কূপ পাল্টা কূপ সংঘটিত হচ্ছে? গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে। শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। মোহাম্মদ ইউনূসের এই সাজানো খেলাটা তার বৈদেশিক মিত্র তুর্ক সাহেব একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে। আর তার এই সাজানো খেলাতে এইবার আশা করি শেখ হাসিনা একটা বাজি মাত করতে পারবে। ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল। আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে 26শে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন, বাংলাদেশের সেনা প্রধান তাকে ফেরাবেন। 26শে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন। সরকারে কি অস্থিরতা? হ্যাঁ, সরকারে অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতার বহিঃপ্রকাশ হিসেবে সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি অধ্যাপক আমিনুল ইসলাম 10 তারিখ পদত্যাগ করেছেন। এবার ভারতে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের সংখ্যা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। 5ই আগস্টের পর ভারতে আশ্রয় নিয়েছেন প্রায় 45,000 আওয়ামী লীগ নেতাকর্মী। তবে তথ্যটি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর বরাতে জানিয়েছেন সাংবাদিক জুলকারনাইন সাইর। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাবাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে? সেনা অভ্যন্তরে কি কূপ পাল্টা কূপ সংঘটিত হচ্ছে? বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শকাতর সংবাদ প্রকাশ এবং প্রচার করছে। গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে। এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে, আমরা জানি না এর সত্যতা কতখানি। টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আবার অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। ভারতের মোটামুটি যেই ট্র্যাডিশনাল মিডিয়া তারা যেগুলো বলছে, যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে, এবং তিনি পাকিস্তানের অনুসারী। এর মধ্যে গত 2 মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন। পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। যখন এই খবরটি প্রকাশ হয়ে যায়, ফাঁস হয়ে যায়, সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায়, তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে। আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না। আপনারা ইচ্ছা করলে টাইমস অফ ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এই ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন। এবং এই সংবাদ মাধ্যমগুলোতে গত 25 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে। তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি, এবং রাজনৈতিক দলগুলো এরকম কাদা ছুড়াছুড়ি হানাহানিতে লিপ্ত থাকলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে শত্রুপক্ষ মনে করছে। সেনাপ্রধান অন্য কারো পার্সপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে। এবং সরকারের একাধিক উপদেষ্টা, মাহফুজ আলম, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন, যেগুলো কোনো অবস্থাতেই সমীচীন নয়। বারবার আমি একটি কথা বলছি, মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয়। আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সরশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি, খুবই স্বাভাবিক। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী, তাদের সম্বন্ধে আমরা জানাতন খবর, জানাতন কথা যেখানে সেখানে বলবো, এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এবং সেনাপ্রধান যখন গত কয়েকদিন আগে 3 দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 3 দিনের সফরে গেলেন, ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল। তার সংবাদগুলো উত্তেজনাকর। যেমন কোনো সংবাদে বলা হচ্ছিল যে সেনাপ্রধান যখন দেশে ফিরবেন 3 দিনের সফর শেষে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে, কিন্তু আটক করা হয়নি, আমরা সে ধরনের কিছু দেখিনি। তিনি নাকি গ্রেপ্তার এড়াতে বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন। এই ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি, যেটি বাস্তবতা।
জেনারেল ওয়াকারুজ্জামানের জীবন ঝুঁকির মধ্যে, এটুকু অন্তত আমি মনে করি। তখন সেনাবাহিনীর জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে, যেগুলো অনেকে পছন্দ করছে না। ভারতে বিভিন্ন গণমাধ্যমে যে শিরোনামগুলো আরও প্রকাশ পাচ্ছে, যেগুলো এসেছে, জাতিসংঘ ঢুকছে 3 দিনে, বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের প্রাণ বাঁচাতে ছুট, ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার, ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস, ওর মধ্যে নাকি কি ছিল, যে কোনো সময় ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকতে পারবে, এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা, যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়া, সেই সেনা কর্মকর্তা নাকি ISI এর সঙ্গে গোপন আঘাত করেছে। সেনাপ্রধান নিঃশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন। অভ্যুত্থান কোথায় ঘটিয়েছেন? সেনাবাহিনী কি ক্ষমতা নিয়েছে? 72 ঘন্টা আগেই ফাঁস, কত তারিখে জাতিসংঘ ঢুকে সেনাপ্রধানকে হত্যা করবে। এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে, এগুলো ভারতের দিক থেকে হয়তো ঠিক আছে, তাদের স্বার্থের জায়গা থেকে এই ধরনের খবরের অনেক কিছু গুজব আকারে ছড়াচ্ছে। এতে ভারত লাভবান হতে পারে, সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে। কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে। ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি। কেন বিশ্বাস করছি? কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর, ঘোলাটে পরিস্থিতি, এবং এই খবরগুলোর অধিকাংশ যে গুজব, এটি আমি নিজে মনে করি। আবার সবকিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয়ই নয়। কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন। কেউ কেউ বলছেন যে না ভাই, শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল, আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে। আবার কেউ কেউ বলছেন যে না, ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল, কিছু অংশ সঠিক ছিল, টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না, কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত। যাই হোক, কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে। আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক 3 জন ওসিরে, দারগারে, কনস্টেবলের পিঠে আঙ্গুল টাঙ্গুল ভেঙে ফেলছে। যদিও পরে 4 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ, এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না। কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই উশৃঙ্খল, চরম বেয়াদব টাইপেরই। কিন্তু বাঙালির ডান্ডা মাইরা ঠান্ডা হওয়া জাতি, মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন, বাংলাদেশে এটা সম্ভব না। এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ, কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, গুম করেছে, ঘটনা ঘটেছে, ওইগুলো আলাদা। কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং, ওই যে কড়া পুলিশ, কঠোর পুলিশ, এইটার অভাব আজকে জাতি ফিল করছে। হুট করে যে অবস্থা তৈরি হয়েছে। এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন, আয়সা দিচ্ছেন এক ঘোষণা। পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের সুযোগ নিয়েছে। এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে। তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি, এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে। তো মানবিক হওয়াতে পুলিশ মাইর খায়, পুলিশের অটোর লগে বাইন্দা হ্যাসরায়, পুলিশের মহিলারা এসে থাপড়ায়, হ্যাঁ, বিএনপি নেতারা এসে নাইমা গালাগালি করে। এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে? পুলিশ বেশি ভালো হইলে কি হয়? জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেলার দেখছি। ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে। আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? আপনি তো দায়িত্বে এখন, তাই না? তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা, আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না, তবে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে ওই টাইপের যে আতকা আলো হুজুর হয়ে গেল, কোরআন টোরান দেওয়া, মাথায় পাগড়ি পরালেন। দেখছেন তো? আমি যখন কইছিলাম ভাল লাগে না, পিনা কি বলছে ভাল লাগছে, আরো ডিটেলস নিয়ে আসছিল। আচ্ছা, যাই হোক, মব জাস্টিস সবকিছু সরকারের নজরদারিতে আছে। নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না। এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, আমাকে কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে। আমরাও চাই, দেখেন, রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকাণ্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে, আইনের প্রয়োজনে যারা কঠোর হয়, তাদের তো আমাদের দরকার, এটা দরকার। আর পুলিশ কোনো জায়গায় কঠোর হলে এখন নতুন একটা খেলা, ওই পুলিশ লীগ, শেখ হাসিনার পুলিশ লীগ, থাপড়ায় দাঁত ফলাই দিতে হবে। আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটি দিতে হবে। একজন অপরাধীরে ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কিচ্ছু হলে এখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে, ওইখানে এটা রয়েছে, এইটা আছে, সেটা আছে বলে লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে, বিশেষ করে পুলিশের বেলায়। আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন 80% পুলিশ আওয়ামী লীগের। এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে। পুলিশ নীরব থাকলে আমরা মারা খামো, সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে। তবে হ্যাঁ, পুলিশের মধ্যে যারা অসৎ উপায়, দুর্নীতি, মানুষকে ফাঁসানোর চেষ্টা করে, এরকম পুলিশ যারা আছে এদের বিচার করতে হবে যদি কোথাও এরকম ধরা খায়। তবে আমরাও চাই পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।